নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে ঝাড়খণ্ড ট্যুরের দ্বিতীয় দিনে কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম সেই সব এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা পাত্রাতু লেকে যে এই রিসর্টে ছিলাম, আগের ভিডিওতেই দেখিয়েছি। সকালে আমরা ব্রেকফাস্ট করে পাত্রাতু লেকটা ভালোভাবে ঘুরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য বেতলা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। পথে সুন্দর সুন্দর এইরকম সরু সরু নদী বেশ কুলকুল করে বয়ে যাচ্ছে, তাই দেখে আমরা একটু দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও শ্যুট করলাম। রাস্তায় যেতে যেতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো, দুপুর 1টা বেজে গিয়েছিল, তাই আমরা এই হোটেলটায় আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। পথেই নদীটা পড়লো, নদীটা বেশ চওড়া আর ভালোই জল আছে দেখলাম। যেহেতু এখন বর্ষার সময় তাই জলও অনেকটাই আছে। এইখানে আমরাও তাই নেমে পড়লাম একটু ঘুরে দেখার জন্য। এবার আমরা ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চললাম বেতলা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। পালামু ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে বেতলা ন্যাশনাল পার্ক। আমাদের ওখানে একটা ট্রি হাউস বুক করা আছে। আমরা ম্যাগলক্সিগঞ্জ হয়ে বেতলা ন্যাশনাল পার্ক গিয়েছিলাম। ম্যাগলক্সিগঞ্জে কিন্তু সেই রকমভাবে কোনো কিছুই নেই, যদিও বলা হয় এটা ইংরেজদের আগে আবাসস্থল ছিল, এখানে ইংরেজরা থাকতো এবং বিভিন্ন ভাঙাচোরা তাদের আজও সব ফোর্ট রয়েছে। আমরা ভাঙাচোরা একটা ফোর্ট দেখেছিলাম, তো সেই রকমভাবে কোনো কিছু নেই, তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার মজাই আলাদা। আমরা পৌঁছে গেছি বেতলা ন্যাশনাল পার্কে। আমরা এখানে ঢুকে বুঝতেই পারছিলাম না কোথায় কি ট্রি হাউস, এখানে কোথায় কি থাকার জায়গা। পরে এখানে গার্ডকে জিজ্ঞেস করে বুঝলাম এর মধ্যেই সব কিছু ব্যবস্থা রয়েছে। ঢুকতেই বেশ ভালো লাগলো দেখে, চারিপাশটা খুব সুন্দর, চারিদিকে একদম গাছপালায় ছাওয়া। এখানে অনেক পর্যটকও আসে ঘুরে বেড়ানোর জন্য। ট্রি হাউস বলতে ভেবেছিলাম হয়তো গাছের ওপরে বাড়ি করা আছে সেখানে থাকার জন্য, পরে বুঝলাম না, ব্যাপারটা তা নয়। অনেকটাই উঁচু করে এই ট্রি হাউসগুলো তৈরি হয়েছে, চারিদিকে গাছপালার ভেতরে যেহেতু রয়েছে সেই জন্যই ট্রি হাউস নাম। অনেকটাই হেঁটে যেতে হবে, ওপরে এরকম সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আমরাও তাই আমাদের ট্রি হাউসের দিকে রওনা হলাম। যেতে যেতে একটা উপরি পাওনা আমরা পেলাম। হঠাৎ দেখি 4টে হাতি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসছে। এই হাতিগুলো কিন্তু একদম জঙ্গলের ওয়াইল্ড অ্যানিম্যাল নয়, এগুলো পোষা হাতি, এগুলোর মাহুত রয়েছে। ধীর গতিতে হাতিগুলো হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে আসছে। বিকেল হয়ে গিয়েছিল, সেই জন্য হাতিগুলোকে জঙ্গল থেকে বাইরে নিয়ে চলে আসছে। আবার সকাল হলে হাতিগুলো জঙ্গলে ফিরে যাবে, নিজেদের মতো করে ঘুরে বেড়াবে আর ঘাস পাতা খাবে। আমরা যেহেতু ন্যাশনাল পার্কের মধ্যেই আছি, তাই এরকম হাতি হরিণ আমরা সবসময় দেখতে পাবো। ভাবতেও পারছি না এক ঝাঁক হরিণ আমরা ঢুকেই দেখতে পেয়ে যাব। আমাদের ভীষণ ভালো লাগছিল দেখে যে এখানে হরিণরা এইরকমভাবে ঘুরে বেড়ায়। হরিণগুলো একটু দূরে থাকায় ভালো করে হয়তো দেখাতে পারছি না। ওই যে দূরে দেখুন এক ঝাঁক হরিণ ঘাস খাচ্ছে। এর ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখন যেহেতু বর্ষার সময় এর ভেতরে ঢোকার পারমিশন নেই।
এখানে ওখানে করে প্রচুর হরিণ একসাথে দল বেঁধে সব মনের আনন্দে ঘাস খাচ্ছে। আমরাও এই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রি হাউসের দিকে এগিয়ে চললাম। এখন বর্ষার সময়, এটা কিন্তু এখানের অফ সিজন, তাই পর্যটকও এখানে তুলনামূলক কম। এখানে এখন ট্রি হাউস খালিই থাকে বেশিরভাগ, তবে একবারেই যে নেই তা নয়, আছে বেশ কয়েকটা রুমে পর্যটকরা আছে। এটা আমাদের ট্রি হাউসের ব্যালকনি থেকে তোলা হরিণদের ভিডিও। সকালবেলা উঠেই দেখি এই রকম সুন্দর দৃশ্য। আগের দিন বিকেলে যে 4টে হাতি বেরিয়ে গেছিল, সেই হাতিগুলো আবার জঙ্গলে ফিরে আসছে। এইটা পালামু টাইগার রিজার্ভের পুরো মানচিত্র। কোথায় গেলে কি দেখতে পাবে সেই সব এখানে লেখা রয়েছে। আমরা সকাল 6টার মধ্যে একদম রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের জঙ্গল সাফারি ছিল, আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাইনি। এখানে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে না, জিপ সাফারিটাই এখানে বেটার হবে। আমরা এখানে জিপ সাফারির জন্য একটা গাড়ি বুক করেছিলাম। ড্রাইভার দাদাই গাইডের কাজ করেছিলেন, উনি আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছিলেন। সবাই মিলে কি দেখতে যাচ্ছি? পালামু ফোর্ট। বলো হাই করে দাও, হাই। বেতলা জাতীয় উদ্যান হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত। এই উদ্যানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী রয়েছে। এখানে রয়েছে বাঘ, হাতি, লেপার্ড, স্লথ বিয়ার, বাইসন, শিয়াল, হাইনা, লেঙ্গুর, হরিণ ইত্যাদি। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। ডালটনগঞ্জ থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই বেতলা ন্যাশনাল পার্ক। এই জঙ্গল সাফারিতে আমাদের প্রথম দেখা মিলল বাইসনের। এইগুলো কিন্তু ওয়াইল্ড বাইসন। 3টে বাইসনের আমরা দেখা পেলাম। এরপর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে আসলেন একটা শান্ত পরিবেশের নিরিবিলি একটা স্থানে। এইখানে একটা পুকুর রয়েছে যার নাম কমলদহ। কমলদহ কথাটির অর্থ পদ্মের পুকুর। এই জায়গাটা এতটাই শান্ত যে শুধুমাত্র পাখির কিচিরমিচির আওয়াজ ছাড়া আর কোনো রকম আওয়াজ নেই। এই পুকুরটাতে পদ্ম ফুলে ভর্তি হয়ে থাকে, তবে আমরা সেরকমভাবে কোনো পদ্ম ফুল দেখতে পেলাম না। শীতের সময়ে এই পুকুরে পরিযায়ী পাখির দেখা মেলে। পালামু ফোর্টের রানী এই কমলদহতে প্রত্যেক দিন তার সাথীদের নিয়ে স্নান করতে আসতেন। এখানে বলে রাখি, জঙ্গল সাফারি করার জন্য টিকিট মূল্য হলো পার হেড 500 টাকা। আপনারা যদি একটা শেয়ার গাড়িতে করে আসেন সেক্ষেত্রে আপনাদের টিকিট মূল্য পড়বে 500 টাকা। আর আপনারা যদি একটা 6 সিটার পুরো কারটা রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে আপনাদের টিকিট মূল্য পড়বে 1200 টাকা। বেতলা ন্যাশনাল পার্ক থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পালামু ফোর্টের দূরত্ব 3 কিলোমিটার। वहाँ पे जब आता तो यहाँ था उसको दरबान बुलाने के लिए, तो वहाँ पे जाकर उससे बात करता था अंदर में। राजा तो जानी এইগুলো কি इसी का नाम से तो डाल्टन का नाम चेंज हुआ ना, मेदिनीनगर चेंज हो गया। हाँ, उसका मेदिनीनगर नाम हो गया। राजा का नाम क्या था? मेदिनी राय, शेरो आदिवासी राजा मेदिनी राय। और इसका बेटा का नाम था राजा प्रताप राय। एक ही बेटा था जो उस पहाड़ी पे किला है। আমরা পালামু ফোর্টে পৌঁছে গেছি। এখানে কিন্তু প্রচণ্ড বানরের উৎপাত। আপনারা কিন্তু কোনো কিছু গাড়ির মধ্যে রেখে পালামু ফোর্ট দেখতে বেরিয়ে পড়বেন না, সব কিছু সাথে নিয়ে তবেই যাবেন। আর এখানে কোনো খাবার দাবার বের করবেন না, তাহলে কিন্তু বানররা প্রচণ্ড উৎপাত করতে পারে।
পালামু ফোর্ট হলো ঝাড়খণ্ডের একটি ঐতিহাসিক দুর্গ, যা চেরো উপজাতির শাসনে নির্মিত হয়েছিল। 400 বছর আগে এই ফোর্টটা নির্মাণ করা হয় এবং 1613 সালের দিকে এই অঞ্চলের শাসনভার গ্রহণ করে চেরো রাজা। এই ফোর্টে প্রবেশ করেই কীরকম একটা গা ছমছম করতে লাগলো। মনে হচ্ছিল এইখানেও প্রায় 400 বছর আগে কত লোকজন, রাজা রানী, সেপাই সান্ত্রী সব গমগম করতো এই জায়গাটা। আজ সেই জায়গাটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই দুর্গের বিশাল প্রবেশদ্বারটি 40 ফুট উঁচু এবং 15 ফুট চওড়া। এটি একটি প্রাচীন দুর্গ, যা শত শত বছরের ইতিহাসের সাক্ষী এবং এর বীরত্ব ও গৌরবের গল্প বলে চলেছে আজও। পুরানো পালামু ফোর্ট নির্মাণ করিয়েছিলেন চেরো রাজা প্রতাপ রায়। সালটা ছিল 1628 থেকে 1658। এই প্রাসাদে এইরকম অনেকগুলো সিঁড়ি ধাপে ধাপে ওপরে উঠে গেছে। এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার। এই সিঁড়ি ধরে ওপরে উঠে গেলে প্রাসাদের ওপর থেকে একদম পুরো ফোর্টটা ভালোভাবে দেখা যায়। তবে এই জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে আমরা আর কেউ সাহস করে ওপরে উঠতে পারলাম না। তবে আপনারা চাইলে লাইট জ্বালিয়ে এই সিঁড়ি ধরে ওপরে উঠতে পারেন এবং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবার আবার আমাদের গাইডকে অনুসরণ করে আমরা এগিয়ে চললাম আরও কিছু জিনিস দেখার জন্য। পরবর্তীকালে নতুন পালামু ফোর্ট নির্মাণ করেন প্রতাপ রায়ের পুত্র মেদিনী রায় 1658 থেকে 1674 সালের মধ্যে। এই দুর্গে কোনো প্রবেশ মূল্য লাগে না। সকলের জন্য এই দুর্গটি উন্মুক্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুর্গটি ব্যবহার করত 1857 সাল নাগাদ। এই দুর্গটি শুধু একটি প্রাচীন স্থাপত্যই নয়, বরং এটি একটি অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। राजा स्नान करते हैं बाबा, और रानी के लिए आगे बना हुआ है, लेकिन बारिश कभी भी इसमें पानी नहीं मिलता है। वो गर्मी हो बरसात हो कभी কি করে স্নান করতো তখন? তাহলে वो तो राजा प्रजा लोग पानी भर के देते थे, नहाता वो। और रानी को नहाने के लिए अंडरग्राउंड है। चलिए अभी आगे। আমাদের গাইড বললেন এইখানে নাকি রাজা স্নান করতেন। তবে দুর্ভাগ্যবশত এই কুয়োতে কিন্তু কোনো জল আসতো না। এই কুয়োটা সারা বছর শুকনোই থাকতো। তাহলে রাজা স্নান করতেন কিভাবে? ওনার যারা কর্মচারী ছিলেন, রাজকর্মচারী, ওনারা ওনাকে জল বয়ে এনে দিতেন আর রাজামশাই এখানে স্নান করতেন। এই নির্জন ছমছমে পরিবেশে আমরা এগিয়ে চললাম রানীর স্নানাগার দেখতে। আমাদের গাইড বললেন এখানে নাকি রানী স্নান করতেন। पानी पे हो जाता करके ऊपर चढ़ जाती है और एक यहाँ से अंडरग्राउंड रास्ता था, सीधा राजा पलामू निकलता था। ये सामने दिखाई दे रहा है ना, बंद हो गया, दिखाई दे रहा है। ये सीधा राजा पलामू निकलता था। এইটা নাকি একটি গোপন সুড়ঙ্গ। তবে এটাকে রানী স্নানাগার বলা যায় না। এটা নির্মাণ করা হয়েছিল মূলত গোপন সুড়ঙ্গ হিসাবে। বাইরের শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এই সুড়ঙ্গ পথে রাজা ও গুরুত্বপূর্ণ সব রাজনেতারা বা রানী তারা এই গোপন সুড়ঙ্গ পথে পালামুতে পালিয়ে যেতেন। এই সুড়ঙ্গে কিন্তু ঔরঙ্গা নদীর জল এখানে চলে আসে। আমরা এখান থেকে আর একটু উঠে দেখতে যাব এবার রাজা রানীর মহল।
এই সেই রাজা রানীর মহল। এইখানে রাজা রানী শয়ন করতেন, তাদের এখানে শয়ন কক্ষ ছিল। আর আগে যেগুলো আমরা দেখেছি ওইগুলো রাজার সভাসদ ও সভাঘর ছিল, ওখানে রাজার রাজসভা ছিল। পালামো ফোর্ট দর্শন করে আর মনে একরাশ মুগ্ধতা নিয়ে আমরা ফিরে চললাম আমাদের ট্রি হাউসের উদ্দেশ্যে। পথেই খয়ের গাছটা দেখলাম। আগেকার দিনে দিদিমা ঠাকুমারা পানের সাথে এই খয়ের খেয়ে মুখ লাল করত। কেমন লাগলো আজকের এই ভিডিও আর জঙ্গল সাফারি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি এইভাবেই বিভিন্ন ভিডিওতে আপনাদের সেই সব জায়গার গল্প শোনাবো। সকলেই ভালো থাকবেন। বাই।